প্রেত কথা। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। ওয়েলকাম ব্যাক, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কথার 199 নম্বর এপিসোডে। পরের এপিসোডটি 200 নম্বর এপিসোড। অনেক কিছু বলতে ইচ্ছা করছে, বহু প্রতীক্ষিত 200 নম্বর এপিসোড, এবং আজকে অনেক কিছু বলতে ইচ্ছে করছে, কিন্তু বলবো না, কারণ এই ইমোশনগুলো, এই ফিলিংসগুলোকে আমি জমিয়ে রাখছি 200 নম্বর এপিসোডের জন্যই। আর মাত্র একটি সপ্তাহের অপেক্ষা, পরবর্তী শুক্রবার আমাদের 200 নম্বর এপিসোড ব্রডকাস্ট করা হবে। সো আই এম ভেরি এক্সাইটেড। আমি জানি তোমরাও যারা প্রথম দিন থেকে প্রেত কথার সাথে ছিলে তারাও প্রচণ্ড এক্সাইটেড, এবং 200 নম্বর এপিসোড থেকে আমাদের একটি নতুন জার্নি স্টার্ট হবে। আজকে বেশ কয়েকটি ঘটনা আছে, একটু বড় ঘটনা সম্ভবত, এবং সে ঘটনাগুলি ভালো লাগবে অনেকটাই। তার আগে একটা বিষয় বলার, সেটি হলো যে প্রেত কথাকে স্পটিফাইতে ফলো করতে ভুলো না। স্পটিফাইতে প্রত্যেক শুক্রবার এবং রবিবার রাত 11টার সময় প্রেত কথার এপিসোড চলে আসে, যেখানে তোমরা অ্যাড ফ্রি প্রেত কথা শুনতে পারবে, কারণ প্রেত কথা একটি স্পটিফাই এক্সক্লুসিভ প্রোগ্রাম। প্রথম ঘটনায় যাওয়ার আগে একবার মনে করিয়ে দিয়ে আমাদের ঘটনা পাঠাতে হবে কি করে। না, ঘটনা পাঠানোর জন্য মেইল করতে হবে pretkotha@gmail.com, অথবা প্রেত কথার ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠিয়ে দিতে হবে ঘটনা, অথবা তোমরা ভয়েস করেও ঘটনা পাঠাতে পারো। ঠিক যেরকমভাবে আগের এপিসোডে যে শেষ ঘটনাটি শোনানো হয়েছিল সেটি একজনের ভয়েস মেসেজ ছিল, তো তোমরা ভয়েস করে খুব সহজেই আমাকে মেল করতে পারো, এবং সেই মেলটি আমি প্লে করব প্রেত কথার এপিসোডে। এবং আগের দিনের ভয়েসটি নিয়ে আমার একটি কথা বলার আছে, অ্যাকচুয়ালি আমার ক্ষমা চাওয়ার আছে একটু। সেটি আমি এখন বলছি না, সেটি আমি প্রথম ঘটনায় যাওয়ার পর তারপর বলছি। অবশ্যই সেটিও কিন্তু শুনো। চলে যাচ্ছি প্রথম ঘটনায়। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। হ্যালো দাদা, আমি সুচন্দ্রিমা, আমার ডাকনাম পূজা। আমি তোমার প্রেত কথা পরিবারের একজন নিয়মিত শ্রোতা। আমার বাড়ি শ্রীরামপুরে। আমি বিটেক ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। অনেক দিন ধরে ভাবছি তোমাকে আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করব, তবে সাহস হচ্ছিল না। আজ অনেক ভেবে লিখে ফেললাম। ঘটনাটি শুরু হচ্ছে 2020 সালের মার্চ মাসে, তখন লকডাউনের কিছুটা আগে। আমি, আমার দাদু, দিদা, মাসি, মেশো সবাই মিলে বীরভূম গিয়েছিলাম ঘুরতে। 19 মার্চ 2020 আমরা হাওড়া থেকে ট্রেন ধরি সকাল 6টা নাগাদ। বীরভূমে আমার মাসির শ্বশুর বাড়ি। আমরা বেলা 11টা নাগাদ মাসির শ্বশুর বাড়ি পৌঁছই। আমার দাদু হার্টের পেশেন্ট। যেদিন যাই আমরা সেদিন রাত থেকেই দাদুর প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়। খুব বাড়াবাড়ি হওয়াতে আমরা দাদুকে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নিই। দাদুকে ভর্তি করানো হয় রামপুরহাট মেডিকেল কলেজে। আমি, দিদা, মেশো আমরা সবাই হাসপাতালে যাই। ছেলেদের ওয়ার্ড হওয়াতে আমায় ভিতরে ঢুকতে দেওয়া হয়নি, তাই আমি নিচে অপেক্ষা করছিলাম। রাত তখন 12টা বেজে 15 মিনিট। হাসপাতাল তখন প্রায় ফাঁকা বললেই চলে। এমন সময় আমি একটু হাসপাতালের পিছনের দিকের করিডোরে আসি আমার বড় মাসিকে ফোন করবার জন্য। হঠাৎ পিছন থেকে একটা চিৎকারের শব্দ শুনে আমি থমকে উঠলাম। দেখি হাসপাতালের সিকিউরিটি গার্ড আমার দিকে এগিয়ে আসছে, এবং তিনি ভীষণ রেগে গেছেন। আমায় এসে তিনি বলেন যে, সামনে মর্গ, তুমি এখানে একা কী করছো? আমি একটু ভয় পেয়ে যাই। টেনশনে এতক্ষণ খেয়ালই করিনি যে সামনে মর্গ। তাকিয়ে দেখি সত্যি সামনে মর্গ, পাশে একটা বড় অশ্বত্থ গাছ। আমি সিকিউরিটি গার্ডকে সরি বলে সেখান থেকে চলে আসি। সারা রাত হাসপাতালের নিচে একা বসে থাকতে বেশ ভয় হচ্ছিল। গার্ড মাঝে মাঝে এসে আমাকে দেখা দিয়ে যাচ্ছিলেন, এবং পরের দিন সকাল হতেই ডক্টর দাদুকে ছুটি দিয়ে দেয়। আমি আর দিদা দাদুকে অ্যাম্বুলেন্সে করে শ্রীরামপুরে ফিরে আসি। হয়তো ঘটনা এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু ঘটনার শুরু এখান থেকেই। এরপর যা হয়েছিল সেটি মনে করলে আজও ভয় বুক কেঁপে ওঠে। আমরা বাড়ি ফিরেছি 3 দিন মাত্র হয়েছে। রাতে ঘুমোলেই আসতো এক অদ্ভুত স্বপ্ন। চোখে ভেসে আসতো হাসপাতালের ছবিটা। দেখলাম আমি হাসপাতালের সামনে দাঁড়িয়ে আছি, আর কেউ এসে আমার হাত ধরে আমাকে টেনে নিয়ে যাচ্ছে মর্গের দিকে। প্রায় এরকম স্বপ্ন আসতো যে আমি হাসপাতালের সামনে দাঁড়িয়ে এবং কেউ মর্গের দিকে আমায় টেনে নিয়ে যায়। স্বপ্নে আসা লোকটা কখনো দেখতাম আমায় মর্গের দিকে নিয়ে যাচ্ছে, আবার কখনো দেখতাম রেল লাইনের দিকে নিয়ে যাচ্ছে। লোকটার শরীর দেখতে পেলেও মুখটা সবসময় আবছা থাকতো, আর আমিও দুর্বলভাবে তার পিছন পিছন চলে যেতাম। সবসময় মনে হতো হয়তো আমার মনের ভুল, কিন্তু নিজেও বুঝতে পারিনি এক ভয়ঙ্কর বিপদের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছিলাম।
তখন লকডাউন, বাইরে সেরকম কোথাও যাওয়ার নেই, তাই ঘরে বসে ফোন দেখছি, ঘর অন্ধকার। হঠাৎ করে আমার মনে হলো পায়ের কাছে জানলা দিয়ে কেউ আমায় পূজা বলে ডাকলো। আমি থমকে উঠলাম, কারণ আমাদের ওপাশের জানলার পিছনে মানুষ চলাচলের কোনো জায়গা নেই। ওখানে নোংরা ফেলা হয়, তার পাশে ড্রেন। জানলার দিকে তাকাতেই হঠাৎ মনে হলো একটা কালো ছায়া জানলার এক পাশ থেকে অন্য পাশে চলে গেল। আমার ভয় করতে শুরু করলো। আমি জানলাটা বন্ধ করে দিই। আমি দিন দিন কেমন যেন পাল্টে যাচ্ছিলাম। অন্ধকার খুব প্রিয় হয়ে যাচ্ছিল। সারাদিন ঘর অন্ধকার করে রাখতাম। বাড়ির লোক বলতো, সারাদিন কেন ঘর অন্ধকার রাখিস? আমি কোনো উত্তর খুঁজে পেতাম না, শুধু বলতাম আমার ভালো লাগে তাই। এইভাবে 4টি মাস কেটে গেল। কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগতো না। খালি স্বপ্নে দেখা লোকটাকে বারবার মনে হতো। যখনই একা থাকতাম মনে হতো স্বপ্নে যে মানুষটিকে দেখি সেই মানুষটিকে যদি সত্যিকারের জীবনে একবার পেতাম তাহলে কতই না ভালো লাগতো। কেমন অদ্ভুতভাবে স্বপ্নে দেখা মানুষটির প্রতি আমার একটা দুর্বলতা তৈরি হয়েছিল। একদিন রাত্রিবেলা খেয়ে ঘুমোতে গেছি, ঘুমিয়েছি, হঠাৎ করে স্বপ্ন দেখি। কিন্তু সেদিন স্বপ্নটা ছিল একটু অন্যরকম। সেই লোকটি আমার সামনে এলো। আমি লোকটির দিকে তাকিয়ে রইলাম। বারবার আমার মনে হচ্ছে যে তার মুখটি যদি একবার আমি দেখতে পাই তাহলে সারা জীবন আমি এই মুখ মনে করে রাখব। বারবার আমি স্বপ্নতে মুখ দেখার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই আমি যেন মুখ দেখতে পাচ্ছি না। মুখ ছাড়া গোটা মানুষটি আমার কাছে স্পষ্ট। এই স্বপ্নে একটু অন্যরকম ঘটনা ঘটল। আমি দেখলাম লম্বা চওড়া লোকটি আমার দিকে এসে আমার ঘাড়ে হাত রাখলেন। ঘাড়ে হাত রাখার পর তিনি আরেকটি হাত দিয়ে আমার মাথাটা ধরলেন। আমি তার দিকে বারবার তাকিয়ে মুখ দেখার চেষ্টা করছি। ঠিক সেই মুহূর্তে তিনি আমার মাথাটা ঘুরিয়ে দিলেন আর আমার ঘাড়ে কাট করে একটা আওয়াজ হলো। আমার ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙার পর আমি দেখি আমি মাথা তুলতে পারছি না। আমার ঘাড়ে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। আমি ওষুধ খাই, তাতেও ব্যথা কমে না। আর আমার শরীর ক্রমশ খারাপ হতে শুরু করলো। তারপর একদিন হলো যে খুব বমি আর জ্বর। মাথা তুলতে পারছি না, কারণ ঘাড়ে অসম্ভব ব্যথা। শরীর ক্রমশ শুকিয়ে যাচ্ছে। রাতে শুলেই মনে হতো কেউ যেন আমার সারা শরীরটাকে জুড়ে রয়েছে। সকালে ঘুম থেকে উঠে দেখতাম সারা শরীরে কালো দাগ, অনেক জায়গায় আঁচড়ের দাগ। তারপর একদিন আমার দিদা আমার এই অবস্থা দেখে আমায় এক পীর বাবার কাছে নিয়ে যায়। পীর বাবার কাছে আমি ঢুকতেই তিনি আমায় ভিতরে ঢুকতে মানা করেন। তারপর তিনি মসজিদের জলের ছিটা দেন। তারপর আমার জ্বর আর ঘাড়ের যন্ত্রণা সেরে যায়। কিন্তু বিপদ পিছু ছাড়ে না। একটা বছর কেটে গেল। 2021 ফেব্রুয়ারি মাস। শরীর আমার আবার খুব খারাপ করলো। মনে হলো একটা অদৃশ্য ছায়া আমায় ক্রমশ জড়িয়ে ধরে আছে। স্বপ্নটা আরও বেশি করে দেখতে লাগলাম। শরীরে দাগগুলো বাড়তে লাগলো। তারপর আমার দিদা আর মাসি গেলেন। আমাদের বাড়ির এখানে একজন কাকিমা আছে, যার উপর মা শ্মশানকালী ভর করেন। দিদার মুখ থেকে সব শুনে তিনি বলেন যে আমায় নিয়ে যেতে। আমার নাকি খুব বিপদ। তার কথা মতো আমি কাকিমার কাছে যাই। কাকিমা আমার গায়ে দাগগুলো দেখেন এবং বলেন যে তুমি কিছু অনুভব করনি? আমি খুব অবাক হলাম। কাকিমা আমায় জানালো আমার শরীরে এই যে দাগ আছে, এই দীর্ঘ 1 বছর ধরে আমার সাথে সহবাস করে আসছে এক জিন, এবং সেই জিন আমাকে নিয়ে যেতে চায় এবং আমার শরীরের সমস্ত রক্ত সে দিন দিন নাকি শুষে নিচ্ছে। কাকিমা এও জানায় যে সেই জিন নাকি অনেক শক্তিশালী এবং সেই জিনকে আমার শরীর থেকে আলাদা করা নাকি খুব কঠিন। এটি নাকি সহজ কাজ নয়, প্রাণের ঝুঁকি আছে। কাকিমা আমায় একটা ফুল দেয়, বলে 7 দিন ফুলটা বালিশে রেখে শুতে হবে, মানে বালিশের নিচে রেখে শুতে হবে। 7 দিন পরের অমাবস্যাতে উনি কাটান করবেন। তাই 7 দিন আয়না দেখা, অন্ধকারে থাকা, একা শোয়া এগুলো একদম বারণ। আর কাকিমা এও বলেন যে এবার ওর মুখ ও আমায় দেখাতে চাইবে, মানে সেই জিন আমাকে ওর মুখ দেখাতে চাইবে, কিন্তু আমি যেন কখনোই সেই জিনের মুখ না দেখার চেষ্টা করি। কখনোই যেন আমার এরকম না মনে হয় যে আমি সেই জিনের মুখ দেখব, এবং বিভিন্ন রকম ছলনা করতে পারে সে। কাকিমার কাছ থেকে এসে আমার খুব ভয় হতে শুরু করলো। আমি রাতে ফুলটা নিয়ে শুয়ে পড়লাম। রাত তখন 12টা। হঠাৎ আমার জানালায় একটা শব্দ হলো। দিদা যেহেতু আমাকে জড়িয়ে শুয়েছিল তাই শব্দটা দিদারও কানে গেল। 1
একবার মনে হচ্ছে জানলায়, একবার মনে হচ্ছে দরজায় কেউ যেন খুব জোরে ধাক্কা মারছে। আমি খুব ভয় পেলাম এবং দিদাকে আরও শক্ত করে চেপে ধরলাম। ভয় আমার কিছুতেই ঘুম আসছিল না। কন্টিনিউয়াসলি ঘরের জানলা এবং দরজায় ধাক্কা মারার শব্দ হচ্ছে। এই শব্দ শুনতে শুনতে কখন যেন আমার একটু চোখটা লেগে এলো। হঠাৎ চোখটা খুলে আমি চিৎকার করে উঠি। আমার দিদা আমাকে পিছন দিক থেকে জড়িয়ে শুয়েছিলেন। আমি যখন তাকালাম আমি দেখলাম আমার সামনে একজন ভদ্রলোক শুয়ে আছেন। তার মুখ আমি দেখতে পাইনি, তিনি অনেক লম্বা এবং আমার কপাল থেকে আমার নাক পর্যন্ত একটা জিভ নেমে আসছে। আমার চিৎকার শুনে দিদা উঠে পড়ে। আমি খুব কাঁদতে শুরু করি। তখন রাত প্রায় 3টে বাজে। অনেকক্ষণ ভয়ে কাঁপতে কাঁপতে, তারপর কান্নাকাটি করতে করতে আবার আমার ঘুম ধরে। আমার চোখটা একটু বন্ধ হয়। এমন সময় আমি অনুভব করি আমার ঘাড়ে একটা ঠান্ডা নিঃশ্বাস পড়ছে এবং আমার একটা হাত শক্ত করে যেন কেউ চেপে ধরে আছে। আর আমার কানের কাছে কেউ বিড়বিড় করে কিছু একটা বলছে। আমার সারা শরীর ঠান্ডা হয়ে যায় দাদা। আমি মুভমেন্ট করতে পারছি না সেই সময়। আমায় খালি জিজ্ঞাসা করছে যে তুমি কেন গেছিলে, তুমি কেন গেছিলে, ফুলটা ফেলে দাও। আমার সাথে যে জিন ছিল সে আমার কানের কাছে বিড়বিড় করে জিজ্ঞাসা করছে এটি, যে তুমি কেন গেছিলে, ফেলে দাও ফুলটা, তুমি কেন গেছিলে, ফেলে দাও ফুলটা। আমি মনে মনে ঠাকুরকে ডাকতে থাকি। তারপর মনে হয় শরীরটা হালকা হয়ে গেল। সেই রাতে আর তারপর ঘুম আসেনি। এইভাবে 7 দিন কাটালাম। মঙ্গলবার সন্ধেবেলা গেলাম কাকিমার কাছে। কাকিমা আমায় বসতে বলল। তারপর উনি আমার মাথায় হাত রাখলেন আর আমায় বললেন কান্না পেলেও চেপে রাখতে হবে এবং চাইবে আমি কাঁদি, তাহলে ও আমায় আরও মায়ায় জড়াবে। আমি চুপ করে বসে রইলাম। কাকিমা ভরে পড়লেন, তারপর ওকে যেতে বললেন। সেই দৃশ্যটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমার চোখ লাল হয়ে উঠেছিল। যারা ঘরে বসেছিল সবাই আমাকে দেখে খুব ভয় পেয়েছিল। কিছুক্ষণ পর কাকিমা শান্ত হয়ে গেল। আমায় বলল, যাও জামাটা একবার ভালো করে ছেড়ে আসো। আমি তাই করলাম। তারপর কয়েকটা জিনিস দিদার হাতে দিয়ে সেগুলো পুকুরে ফেলে দিতে বলল। আমাকেও কোনো দিকে না তাকিয়ে সোজা বাড়ি চলে যেতে বলল এবং বলল যদি পিছন থেকে কেউ ডাকে আমি যেন কখনোই পিছনে না তাকাই। আমি কৌতূহল বসে জিজ্ঞাসা করলাম যে এই যে জিন ছিল সে আসলে মানে কে, কীরকম? তো কাকিমা বলল যে এটা নাকি কালপুরুষ, এরা মেয়েদের চোখ আর চুলে আকৃষ্ট হয়। কালপুরুষকে বলে পাতালের রাজা। যাকে ধরে তাকে অন্ধকারে, যাকে ধরে এই কালপুরুষ তাকে নাকি সে ক্রমশ অন্ধকারে টেনে নিয়ে যায় এবং তার সাথে সহবাস করে এবং শরীরের রক্ত শুষে মেরে ফেলে। হাসপাতালের থেকেই আমার পিছু নেয় এই ছায়া। তবে কাকিমার দেওয়া কবচ পড়ে আমি অনেক ভালো আছি, আর কোনো অসুবিধা হয়নি কখনো। অনেকটা বড় হয়ে গেল ঘটনাটা। দাদা তোমার ঘটনাটা ভালো লাগলে সবাইকে পড়ে শুনিও। তোমার মুখ থেকে ঘটনা শোনার অপেক্ষায় রইলাম। আমাদের প্রেত কথা পরিবার আরও এগিয়ে যাক। সবাই অনেক ভালো থেকো, সাবধানে থেকো। দাদা তুমি আমার ভালোবাসা নিও, আর ঘটনাটা তুমি তোমার মতন করে গুছিয়ে বলো। আমার খুব ভালো লাগবে। ঘটনাটা বড় হওয়ার জন্য আমি ক্ষমা প্রার্থী। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। সুচন্দ্রিমা, ঘটনা বড় হওয়ার জন্য ক্ষমা প্রার্থী হওয়ার কিছু নেই, কারণ প্রেত কথা পরিবারের সদস্যরা কিন্তু সবসময় বড় ঘটনা শুনতে চায়। বড় ঘটনা আমারও সবসময় ভালো লাগে, সবসময় পছন্দের বড় ঘটনা, কারণ বড় ঘটনা অনেকটা সময় নেয়, একটা প্লট তৈরি হয়, তারপর একটা ক্লাইম্যাক্স আসে। বড় ঘটনা চট করে শেষ হয়ে যাওয়া ঘটনা অ্যাকচুয়ালি সবসময় ভালো লাগে না। কখনো কখনো মানুষজন একদম জমজমাটভাবে সকলের সামনে পরিবারের সাথে বসেন যে আজকে প্রেত কথা শুনবো, বড় একটি ঘটনা হবে, অনেকক্ষণ ধরে ঘটনাটি চলবে, এবং আমার মনে হয় ঘটনাটি কিন্তু সেরকমই একটি ঘটনা। আশা করছি সকলের খুব ভালো লেগেছে, আমার নিজের ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে। এবং আরেকটি বিষয় যেটা আমি বলেছিলাম যে আমি অ্যাকচুয়ালি ক্ষমা প্রার্থী। আগের দিনের এপিসোডে যার ঘটনাটি একদম লাস্টে শোনানো হয়েছিল সেটি একটি ভয়েস নোট ছিল, এবং সেখানে তিনি তার নাম্বার দিয়েছিলেন, তার হোয়াটসঅ্যাপ এবং কলিং নাম্বার। সে নাম্বারটি আমাদের টিমের তরফ থেকে কাটতে ভুলে যাওয়া হয়, মানে আমাদের শেষ পর্যন্ত গিয়ে কাটা হয় না। কাটবো করে মানে আমাদের মাথায় ছিল যে নাম্বারটা কাটতে হবে, কিন্তু কোনো রকম একটি মিস্টেক হয়ে যায় যার জন্য নাম্বারটা কাটা হয় না। এবং আমি সম্পূর্ণভাবে মেনে নিচ্ছি এটি আমাদের ফল্ট, এটা সম্পূর্ণ আমাদের ফল্ট, এটা আমাদেরই দোষ। আমরা হয়তো একটু কেয়ারলেস হয়ে গিয়েছিলাম, তাই জন্য এরকম ভুল হয়েছে। তার জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী। এরকম ভুল কখনো আমাদের দ্বিতীয়বার হবে না। তবে একটি দ্বিতীয় বিষয় শুনে খুব ভালো লাগলো যে যিনি ঘটনা পাঠিয়েছিলেন তাকে
অনেকে মেসেজ করেছেন, অনেকে মেল করেছেন এবং অনেকে মেসেজ করে জানিয়েছেন যে তার ঘটনা নাকি খুব ভালো লেগেছে প্রেত কথা পরিবারের সকলের, এবং বলেছেন যে তার গলায় যেন আমরা আরও ঘটনা শুনতে পাই। এবং তিনি আমাকে মেল করেছেন এবং বলছেন যে আমি কখনো চাইনি আমার নাম্বার ভাইরাল হোক, কিন্তু আমার খুব ভালো লাগছে যে বহু মানুষ আমায় মেসেজ করেছেন এবং মেসেজ করে বলেছেন যে তোমার গলায় ঘটনা শুনে খুব ভালো লেগেছে এবং তুমি আরও ঘটনা প্লিজ পাঠাও এবং গৌরবদার সাথে এই বিষয় নিয়ে কথা বলো। তাই আমি তাকে বলেছি, আরে অবশ্যই আপনি ঘটনা পাঠান, আপনার এত সুন্দর রেসপন্স মানুষজন যখন পছন্দ করছেন। হ্যাঁ, ভুল করে নাম্বার দিয়ে দিয়েছি ঠিকই, কিন্তু সেখান থেকে একটা ভালো ব্যাপার বেরিয়ে এসেছে। মানুষজন তার ঘটনা পছন্দ করেছে এবং তাকে ডিরেক্টলি বলতে পেরেছে যে আপনার ঘটনা সত্যি খুব ভালো লেগেছে। এটা কিন্তু আমার ভালো লেগেছে, তবে তাও আমাদের দিক থেকে যতটা ভুল হয়েছিল তার জন্য ক্ষমা প্রার্থী এবং তার নাম্বার আমরা ট্রিম করে দিয়েছি। সো আশা করছি সবাই ক্ষমার চোখে দেখবেন এই বিষয়টা এবং ভালোবাসা দেবেন একই রকমভাবে। ভুলচুক হয়ে যায় অনেক সময়। চলে যাবো আমাদের পরবর্তী ঘটনায় যাওয়ার আগে একবার বলে দিই যে ঘটনা পাঠাতে হবে কী করে না, pretkotha@gmail.com অথবা প্রেতকথার ফেসবুক পেজ ইনবক্সে, সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন সেকশনে। চলে যাচ্ছি দ্বিতীয় ঘটনায়। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। আমি বিদ্যুৎ চক্রবর্তী, উত্তর 24 পরগনা জেলার সোদপুর থেকে লিখছি। গৌরবদা, কেমন আছো? তোমার প্রেতকথার একজন প্রতিনিয়ত শ্রোতা। আজ আমি তোমাকে বলতে চাই আমার জীবনের একটি সত্য ঘটনা। বর্তমানে পেশায় আমি একজন স্কুল শিক্ষক। আজ থেকে 7 বছর আগে অর্থাৎ 2015 সালে আমি চাকরি করতাম বর্ধমানের একটি স্কুলে। আর ঠিক সেই বছরই আমি স্কুল থেকে 2.5 মাসের ছুটি নিয়ে বিএডের পরীক্ষা দিতে গিয়েছিলাম হিমাচল প্রদেশ। কলকাতা থেকে শুধু আমিই একা যাইনি, গিয়েছিলাম 18 জন বন্ধু একসঙ্গে। তবে আমরা যে ইনস্টিটিউটে বিএড অ্যাডমিশন নিয়েছিলাম সেখানে প্রতি রবিবার শনিবার করে ক্লাস করানো হতো, কিন্তু আমার দুর্ভাগ্য এটাই যে আমি প্রতি শনিবার রবিবার সেখানে ক্লাস করতে সক্ষম থাকতাম না। তাই যখন বিএডের পরীক্ষা দিতে যাওয়ার উদ্দেশ্যে আমরা সবাই যাত্রা শুরু করি, তখন আমার কাছে বাকি 17 জন বন্ধুই প্রায় অচেনা। মানে আমি যেহেতু রেগুলার যেতে পারতাম না, তাই জন্য আমার খুব একটা বন্ধুত্ব হয়নি। যাই হোক, সেখানে গিয়ে বন্ধুত্ব হয়। তো ঘটনার দিকে যাচ্ছি। 2015 সালের 5ই এপ্রিল হাওড়া থেকে আমাদের সকলকে নিয়ে কালকা মেল ছেড়ে গেল। গন্তব্য আমাদের চণ্ডীগড় স্টেশন। যাত্রাপথে সবার সাথেই প্রায় পরিচয় হয়ে গেল এবং ভালো বন্ধুত্বের সম্পর্ক তৈরি করে নিলাম। তারপর চণ্ডীগড় থেকে নিজেদের রিজার্ভ করা গাড়ি বুক করে পৌঁছে গেলাম হিমাচল প্রদেশ। জায়গাটার নাম সুন্দরনগর। সেখানে গায়ত্রী কলেজের শিক্ষার্থী ছিলাম। আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছিল একটি পুরাতন হস্টেলে। প্রথম যেহেতু পরীক্ষা সামনে, তাই মোটামুটি পড়াশোনার মধ্যে দিয়েই সারাদিন কেটে যেত। 9টা মতো রুম ছিল। আমরা ছেলেরা ছিলাম প্রায় 8 জন এবং মেয়েরা ছিল 10 জন। তো পরীক্ষা সামনে, তাই অনেক রাত জেগে পড়াশোনা করতাম। তো ফার্স্ট যেটা অস্বাভাবিক ঘটনা আমরা ফেস করি সেটাই হচ্ছে যে যখন আমরা রাত্রিবেলা পড়াশোনা করতাম তখন আমাদের প্রত্যেকের এটা ফিল হতো যে আমাদের ছাদে যেন কেউ হাঁটছে এবং বেশ দাপিয়ে হাঁটছে। না দাপালে আমরা আওয়াজ পাবো কী করে? তো আমরা না কি করতাম, একবার দুবার মাঝরাতে আমরা ছাদে উঠতাম দেখার জন্য যে কেউ কি হাঁটছে, কিছু কি আছে। আমরা তারপর যখন দেখলাম ছাদে উঠে যে না কেউই নেই, তখন আমরা একটা কনক্লুশন নিলাম যে এখানে তো খুব বাঁদরের উৎপাত ছিল, তাই রাতের বেলা হয়তো বাঁদরগুলোই হেঁটে চলে বেড়ায় এবং দাপাদাপি করে। সে বিষয়ে আমরা খুব একটা গুরুত্ব দেইনি। এইভাবে দেখতে দেখতে পরীক্ষা শেষ হয়ে গেল। তবে একটা কথা প্রথমেই বলে রাখি, সেই হিমাচল প্রদেশের সুন্দরনগর অঞ্চলের পুরাতন হস্টেলে আমাদের প্রবেশের পর থেকেই একটা জিনিস লক্ষ্য করেছিলাম, কেউ না কেউ কোনো না কোনো কারণে অসুস্থ থাকতই। আমরা সবাই একসঙ্গে সুস্থ থাকতে পারতাম না। সেখানে যাবার পর থেকেই, পরীক্ষা শুরু হওয়ার আগে থেকেই টুম্পা বলে একটি মেয়ের হাম হয়। টুম্পা সেই অবস্থাতেই খুব কষ্ট করে পরীক্ষা দিয়েছিল। পরীক্ষার মাঝামাঝি সময় আমি নিজেই অসুস্থ হয়ে পড়লাম। টুম্পা সুস্থ হয়ে গেল, আমার জ্বর এলো। ডাক্তারের কাছে যতবার দেখাতে যেতাম, ডাক্তার থার্মোমিটার দিয়ে পরীক্ষা করে কোনো রকমেই অসুস্থতার কোনো কারণ খুঁজে পেতেন না। আমি গায়ে জ্বর নিয়ে কষ্ট করে শেষের পরীক্ষাগুলো দিই। আমি যখন সুস্থ হবার মুখে, ঠিক সেই সময় চৈতালি বলে একটি মেয়ে বিকেলবেলা সবার সাথে পাহাড়ের দিকে বেড়াতে গিয়ে পা ফসকে পড়ে যায় এবং তার সারা শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়। তারপরও তার সেরে উঠতে বেশ কিছুদিন সময় চলে যায়। পরীক্ষা শেষ হওয়ার পর আমাদের প্র্যাকটিস টিচিং শুরু হওয়ার কথা, সেটি শুরু হয়। কিন্তু তার কয়েকদিন পর আমার পা কেটে গেল। এত রক্ত আমি জীবনে কোনো দিনও দেখিনি। আমার পায়ের গোড়ালিতে 4টে সেলাই পড়েছিল। আমার পা সুস্থ হতে বেশ কিছুদিন সময় কেটে গেল।
তারপর ঘটলো একটা অঘটন। আমাদের মধ্যে একজন ছিল বয়সে একটু বড়, যার নাম ছিল সুদীপদা। সে মানে কোনো সময় রাগ করতো না, খুব কুল একজন মানুষ, আমাদের সবার সাথে খুব মানিয়ে নিয়েছিল। একদিন রাতে আমি শুয়ে রয়েছি নিজের বেডে, হঠাৎ মাথার সামনে থেকে ফোনের চার্জারটা মুখের ওপর এসে পড়ে আমার। কী করে পড়লো, কেন পড়লো, কোনো যুক্তি খুঁজে পেলাম না। বেডের নিচে যে খাবার জলের ভর্তি বোতলগুলো রাখা থাকতো, সকালবেলা ঘুম থেকে উঠে দেখতাম সেগুলি সব একটু দূরে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। আমার ঘরের ভিতরে আরেকটা ঘর ছিল, হস্টেলের মালিক জানিয়েছিল সেটা নাকি স্টোর রুম, তাই সেই ঘরটি তিনি বাইরে থেকে তালা দিয়ে রেখেছেন এবং আমরা যেন কোনোভাবেই সেই ঘরে ঢোকার চেষ্টা না করি। মাঝরাতে মাঝে মাঝে আমি আর আমার আরেকটি বন্ধু অরিজিৎ সে বন্ধ ঘর থেকে খুটখাট আওয়াজ, আঁচড়ানোর শব্দ এসব শুনতে পেতাম। একদিন রাত্রিবেলা আমি বসে আছি, আমি সেই ঘরের ভিতর থেকে, যেহেতু সেই স্টোর রুমটি আমাদের ঘরের ভিতরে ছিল, আমি স্টোর রুমের ভিতর থেকে কান্নার আওয়াজ পেয়েছিলাম এবং সেই কান্নার আওয়াজ শুনে আমার সারা গায়ে যেরকম কাঁটা দিয়েছিল এবং আমি যা ভয় পেয়েছিলাম তা বলে বোঝাতে পারবো না। আমি সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে পালিয়ে এসেছিলাম এবং সকলকে বলেছিলাম যে তোরা প্লিজ আয়, দেখ এই রুম থেকে কোনো কান্নার আওয়াজ পাচ্ছিস কি তোরা। বাট আমি ছাড়া কিন্তু কেউ সেই কান্নার আওয়াজটা পায়নি এবং সেটা বড়ই স্ট্রেঞ্জ লেগেছিলো আমার, যে আমি কেন শুনতে পেলাম, তাহলে কি আমার মনের ভুল হচ্ছে কোনো। আরেকদিনের ঘটনা, আমার আরেকটি বন্ধু সৌমেন আমার কাছে এসে বলল যে তোর কলেজের খাতাটা একটু দে তো। আমি তখন ফোনে মায়ের সাথে কথা বলছিলাম, মাকে আমি ঘটনাগুলো বলেছিলাম, মা একটু চিন্তিত হয়ে গিয়েছিল। কথা শেষ করে যখন কলেজের খাতাটা নিয়ে আমি তাকে দিতে গেলাম, সে আমাকে বলল যে সে নাকি আমার কাছে কোনো খাতাই চাইতে আসেনি। অভিষেক বর্তমানে আমার খুব কাছের বন্ধু। একদিন সন্ধেবেলা আমরা দুজন মিলে বসে গল্প করছিলাম আমাদের ঘরে। কথা বলতে বলতে আমি বললাম যে দাঁড়া একটু বাথরুম থেকে আসি। বাথরুমে ঢুকে আমি অবাক। কারণটা কী ছিল জানো? আমি দেখলাম বাথরুম থেকে হাসতে হাসতে একজন বেরিয়ে আসছেন, তিনি অভিষেক। এবং অভিষেক আমাকে জিজ্ঞাসা করলো যে কী হলো, সব লেখা হয়ে গেছে? আমি থম মেরে যাই। আমি এতক্ষণ ঘরে বসে কার সাথে কথা বলছিলাম আর বাথরুম থেকে এটা কে বেরোচ্ছে। আমার সারা গা কি বিষাক্ত রকমের ঠান্ডা হয়ে যায়, আমি বলে বোঝাতে পারবো না। আমি কোনো হিসেব মেলাতে পারছিলাম না এতক্ষণ আমার ঘরে বসে তাহলে কে গল্প করছিল। তো মোটমাট বলতে গেলে কেউ একসাথে আমরা এখানে সুস্থ থাকতে পারতাম না, কিছু না কিছু কারণ না কারোর সাথে একটা হচ্ছেই। কেউ রাস্তায় পড়ে যায়, কারোর জ্বর, কারোর পা কাটা, কারোর হাম, কোনো না কোনো রোগ কারোর না কারোর মধ্যে ঘুরে বেড়াচ্ছে। তবে আমরা সেখানে এমনই অসুস্থ হতাম যে ডাক্তারের কাছে যাওয়া বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠতো, মানে ডাক্তারের কাছে যেতেই হবে। কিন্তু সুন্দরনগরের পাহাড়ের উপর থেকে নিচে যখন নেমে এসে ডাক্তারখানায় যেতাম, তখন গিয়ে কোনো অসুস্থতা ধরা পড়তো না। ডাক্তার অনুমান করে ওষুধ দিতেন এবং ডাক্তার বলতেন যে আপনার কি এখন শরীর খারাপ আছে? সবাই বলতেন না, এখন তো শরীর খারাপ লাগছে না। রাস্তা দিয়ে যখন আমরা উপর থেকে নামতাম তখন মাঝ রাস্তাতেই আমাদের শরীর ঠিক হয়ে যেত। আমরা বন্ধুরা মাঝে মাঝে তখন রাত্রিবেলা একটু পার্টি করতাম। একদিন সুদীপদা সন্ধ্যাবেলা ঘর থেকে দেখতে পায় যে অভিষেক ও নাকি ছাদে দাঁড়িয়ে একা একা আকাশের দিকে তাকিয়ে হাসছে। সুদীপদা ইয়ার্কি করে সবাইকে ডাকে আর কি এবং বলে যে দেখ, কবি কবি ভাব, ছাদের দিকে তাকিয়ে একা একা হাসছে, বা হয়তো প্রেমে পড়েছে দেখ। এমন সময় অভিষেক সুদীপদার ঘরে প্রবেশ করে। অভিষেককে দেখে সুদীপদা অবাক হয়ে যায়, ছাদের দিকে তাকিয়ে দেখে সেখানে কেউ নেই। সেটা দেখে আমরা সবাই অবাক হয়ে যাই। তখন আমরা সবাই মিলে একসঙ্গে ছাদে দৌড়ে যাই দেখার জন্য যে সেখানে কিছু আছে কিনা। যাওয়ার সময় ছাদে ওঠার আগে একটা ঘর পড়ে, সে ঘরের ভিতর দিয়ে ছাদে যাবার পথে আমরা দেখতে পাই সেই ঘরের আলমারিটা খোলা। সুদীপদা আমাদের সবার সামনে সে আলমারিটা বন্ধ করে দেয়। সত্যি কথা বলতে ছাদে গিয়ে আমরা কিন্তু কিচ্ছু দেখতে পাইনি। সবাই যখন ছাদ থেকে নেমে এলাম, এসে দেখলাম আলমারিটা আগের মতো আবার খোলা। সেটা দেখে আমরা সবাই অবাক হয়ে যাই। সুদীপদা হঠাৎ করে প্রচণ্ড রেগে যায় এবং উল্টোপাল্টা ভাষায় জানা তাই বলতে লাগে কোনো কারণ ছাড়া। সেই রাতে সুদীপদার হঠাৎ করে জ্বর আসে এবং সেটি ভয়ঙ্কর জ্বর, মানে ডাক্তারের কাছে গেলে জ্বর থাকে না, আর হস্টেলে আসলেই তার জ্বর। মানে খুব অদ্ভুত ব্যাপার, মানে হস্টেলে থাকলে জ্বর, হস্টেল থেকে বেরোলে আর জ্বর নেই, জ্বরের দাপটে প্রলাপ বকতে থাকে হস্টেলে। সে দিনের পর দিন এরকম অবস্থা হচ্ছে এবং আমরা ভেবেছি যে সুদীপদাকে আমরা আর কলকাতা নিয়ে আসতে পারবো না, মানে দিস ইজ ইম্পসিবল ফর আস। তো একদিন সকালে আমরা কেউই স্কুলে যাইনি প্র্যাকটিস টিচিং করার জন্য। হস্টেল থেকে বেরিয়ে এসে একটা চায়ের দোকানে আমরা চা খাচ্ছিলাম। এমন সময় যে অদ্ভুত ঘটনাগুলি আমাদের সাথে ঘটছে ওগুলো নিয়ে আলোচনা করছি, যে বোধহয় এবার এখান থেকে আমাদের ছেড়ে উঠতে হবে।
চায়ের দোকানের লোকটি সেগুলো শুনছিল এবং আমাদের দিকে তাকিয়ে কিছু বলার চেষ্টা করছিল। তারপর তার কাছ থেকে আমরা জানতে পারলাম কিছু কথা। তিনি বললেন, এই গায়ত্রী কলেজের অনেক শিক্ষার্থী বছরের পর বছর এখানে পরীক্ষা দেওয়ার জন্য আসে। 2010 সালে আমাদের মতন একদল পরীক্ষার্থী এসেছিল বিহার থেকে। তাদের পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর তারা সবাই মিলে মানালি ঘুরতে গিয়েছিল। ঘুরে তারা যখন ফিরে এসেছিল তখন জানা গিয়েছিল একটি মেয়ের ব্যাগ হারিয়ে গেছে। সে ব্যাগের মধ্যে ছিল মেয়েটির সমস্ত সার্টিফিকেট, ভোটার কার্ড এবং প্রচুর টাকা। মেয়েটির ব্যাগ হারিয়ে যাওয়ার পর মেয়েটি পাগলের মতো করছিল। সে ভেবেছিল জীবনের সব সঞ্চয় করার ডিগ্রি সে হারিয়ে ফেলেছে। দুঃখে কষ্টে সে হস্টেলের একটি ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। আমার এই কথা শোনার পর সেই চায়ের দোকানের লোকটিকে আমাদের হোটেলের ভিতরে নিয়ে আসি এবং বলি যে কোন ঘর দেখাও। আমি এবং আমার বন্ধু যে ঘরে থাকতাম তার ভিতর একটি ঘর ছিল, মনে আছে বলেছিলাম, একটি স্টোর রুম, ঘরের ভিতর ঘর, যে ঘরের ভিতর কেউ ঢুকতে পারতো না, বাইরে থেকে তালা বন্ধ ছিল। চায়ের দোকানের লোকটি এসে সেই ঘরটাই দেখিয়েছিল। আমরা তখন ভাবছি কিভাবে এখান থেকে পালাবো। ফাইনাল টিচিংয়ের জন্য তখনও 7 দিন অপেক্ষা করতে হবে। তবে যাই হোক, পরবর্তীকালে মাদুলি ফাদুলি পরে আমরা কোনো রকমে কাটাই। সৌমেন বলে যে একটি ছেলে সুদীপদাকে সৌমেন বলে একটি ছেলে সুদীপদাকে পরে সুস্থ করেছিল ঠাকুরের মাদুলি টাদুলি আরও অনেক কিছু দিয়ে। সুদীপদা সুস্থ হবার পর আরেকটি মেয়ে জ্বরে পড়েছিল। এত জ্বর, তার যে ফাইনাল টিচিং সে কীভাবে দেবে আমরা কিচ্ছু বুঝতে পারছিলাম না। কোনো রকমে ফাইনাল টিচিং হলো। তার 2 দিন পর আমরা হস্টেল ছেড়ে চলে এলাম। যাওয়ার আগের দিন রাত্রিবেলা যে মেয়েটিকে নিয়ে আমরা পাগলের মতো দৌড়োদৌড়ি করছিলাম, হ্যাঁ, তার অবস্থা এত খারাপ হয়ে যায় যে হস্টেলে রাখা যায় না, তাকে হাসপাতালে ভর্তি করতে হবে। তাকে যখন আমরা হাসপাতালে নিয়ে যাই তখন সে দেখি দিব্যি সুস্থ। পরদিন আমরা সবাই মিলে আমাদের সমস্ত জিনিসপত্র নিয়ে সেই অসুস্থ মেয়েটিকে সাথে নিয়ে গাড়িতে চেপে বসি। গাড়ি চলতে শুরু করে। সুন্দরনগর ক্রস করে গেলে আর কারোর কোনো শারীরিক অসুস্থতা থাকে না। এটা কোনো গল্প নয়, এটা একটি বাস্তব ঘটনা আমাদের সাথে ঘটেছিল। আমরা 17 জন বন্ধু আজও এই জীবন্ত ঘটনার সাক্ষী। আমাদের একজন বন্ধু এখন আর আমাদের মধ্যে নেই, সে মারা গেছে গত বছরে কালো সময়ের কবলে পড়ে। সে হলো সুদীপ দা। গৌরব দা, আমার এই বাস্তব ঘটনাটি তোমার কণ্ঠে পড়ে শুনিও, আশায় থাকবো খুব ভালো লাগবে। ভালো থেকো, ভালোবাসা নিও। বিদ্যুৎ চক্রবর্তী, উত্তর 24 পরগনা, সোদপুর থেকে। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। সুদীপদার জন্য খারাপ লাগলো। ঘটনাটি ভালো ছিল। তোমাদের কেমন লেগেছে ঘটনাটি অবশ্যই কমেন্ট করে জানাও। এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় মানুষের সাথে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে। হয়তো তুমি নিজেও জানো না যে তুমি যার সাথে আজকে দেখা করেছো, হঠাৎ রাস্তায় দেখা হয়েছে যার সাথে, তিনি আদৌ জীবিত কিনা। যাই হোক, এইসব কথাবার্তা বলে ভয় দেখাতে আমি বহুবার চেষ্টা করেছি এবং আমি জানি প্রত্যেকবার এইসব ফালতু কথাবার্তার, পুরনো কথাবার্তা বলে ভয় এখনকার প্রেত কথার শ্রোতারা অ্যাটলিস্ট আর পাবে না। কারণ প্রেত কথা যারা শ্রোতা আমার মনে হয় তারা খুব চুজি হয়ে যায়। প্রেত কথার শ্রোতারা আমার মনে হয় ভূতের গল্প শুনতেও একটু চুজি হয়ে যান তার কারণ তারা এত রকমের ঘটনা এবং সত্যি ঘটনা তারা শুনে ফেলেছেন যে লেখা ঘটনা বোধ হয় তাদের কাছে এখন একটু ফ্যাকাশেই লাগে, যদি না সেই লেখা ঘটনার মধ্যে কিছু আলাদা প্লট থাকে। কারণ প্রেত কথায় এত রকমের প্লটের ঘটনা আছে এবং এত ঘটনা আমরা করে ফেলেছি, আমাদের মনে হয় যে আসছে আরও 1000তম এপিসোড পর্যন্ত আমরা যতদিনে যাব বোধহয় যত রকমের ভৌতিক প্লট হয় সব প্লট আমাদের প্রেত কথায় কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক, চলে যাচ্ছি আমাদের শাউট আউট পর্বে হালকা। কিন্তু শাউট আউট পর্বে যাওয়ার আগে একটা বিষয় বলা খুব জরুরি, সেটি হলো যে প্রেত কথা কিন্তু কোনো রকমভাবেই তার শ্রোতাদেরকে অন্ধবিশ্বাস বা কালোজাদু বা কুসংস্কারে বিশ্বাস, ভরসা বা প্রমোট করতে বলে না। প্রেত কথার কাজ শুধুমাত্র বিভিন্ন মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন অলৌকিক ঘটনা যার কোনো ব্যাখ্যা নেই সেগুলিকে সকলের সামনে তুলে ধরা। তাই প্রেত কথার ঘটনাকে প্রাথমিকভাবে এন্টারটেনমেন্ট হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। ঘটনা বিশ্বাস করতে হবে এমন কোনো কথা নেই। বিশ্বাস করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ নির্ভর করছে শ্রোতাদের উপর। শাউট আউট পর্বে যাচ্ছি এবং সবথেকে বড় বিষয় হলো যে আগের দিনের এপিসোডে অনেক কমেন্ট পড়েছে, 1000 কমেন্ট পড়ে গেছে অলরেডি। রনিত অনেকে কিন্তু কমেন্টে জানিয়েছেন ওই নাম্বারটি নিয়ে, তাদের সকলের কাছে আমি আবার বলছি পুনরায় আমি ক্ষমা প্রার্থী এবং আমি সেটি আগেও বলেছি এবং আমি একেবারে কমেন্টে কিছু নাম পড়ছি। অস্মিতা দে, অভিষেক, ঐশ্বর্য জুই আমাদের মধ্যে রয়েছেন, তানভীরা মৌ, সায়ন্ত পাল, লাবণী মণ্ডল, অভিরূপ। একটু নতুন নাম পড়ি আজকে, পুরনো নাম অনেক পড়েছি, একটু নতুনদের নাম পড়ি। গুড গার্ল, বাহ এটা কীরকম নাম, 26 মিনিট আগে কমেন্ট করেছে। আমাদের মধ্যে রয়েছেন সুপ্রিয় মণ্ডল, আমাদের মধ্যে রয়েছে অম্লান, সৌমিতা মাইতি, শ্রীরূপ মুখার্জি, বিগ বুল, আমাদের মধ্যে রয়েছে নান্তু দেবনাথ,
আমাদের মধ্যে রয়েছেন স্বপ্না মান্না, বলেছে যে ভাই গৌরব, আমিও আমার পরিবার তোমার ঘটনা শুনি এবং তোমার অন্যতম ফ্রেন্ড। আমি তোমার চ্যানেলে অনেক ঘটনা বলতে চাই কিন্তু পারি না, কারণ আমি অত বুঝি না যে কী করে পাঠাবো। যদি বিস্তারিতভাবে জানাও খুব ভালো হয়। একদম সহজ, আমাদের ডেসক্রিপশন সেকশনে সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে। আপনি আমাকে মেল করতে পারেন prettkotha@gmail.com অথবা আপনি প্রেতকথার ফেসবুক পেজে লিখে পাঠিয়ে দিতে পারেন। ঠিক যেরকমভাবে আপনি লিখে কমেন্ট করেছেন সেরকমভাবে লিখে আপনি আপনার ঘটনা পাঠিয়ে দেন। মানে দিস ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো আমাদের মধ্যে রয়েছেন স্মিতা বড়াল, রূপসা, আমাদের মধ্যে রয়েছে লক্ষ্মী, আমাদের মধ্যে রয়েছেন বিভা বিশ্বাস, লিখেছে বাইরে মেঘ ডাকছে, 2-1 ফোঁটা বৃষ্টি পড়ছে আর কানে হেডফোনে চলছে তোমার কণ্ঠে প্রেত কথা, এজন্য গরম খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা। আমাদের পরিবারের 200 নম্বর এপিসোডের জন্য আমরা অনেক এক্সাইটেড। আমাদের মধ্যে রয়েছে শিবা দাস, প্রীতম দত্ত, রনি ভাই। আমাদের মধ্যে রয়েছে অনিন্দিতা দত্ত। রনি ভাই লিখেছে দাদা ভয়েস রেকর্ড একদম ভালো লাগে না, প্লিজ দাদা ভয়েস রেকর্ড করতে বারণ করো। একদম নয়, ভয়েস রেকর্ড পাঠাও। ভয়েস রেকর্ড কেন ভালো লাগবে না? ভালো ভয়েস রেকর্ড হলে ডেফিনেটলি ভালো লাগবে। সবসময় যে আমি ঘটনা বলবো তার কোনো মানে নেই, তোমাদেরকেও পার্টিসিপেট করতে হবে আমাদের এপিসোডে। যখন তুমি, আমি, আমরা সবাই একসাথে পার্টিসিপেট করব তখন এই শো আরও অনেক বড় হবে, আমরা অনেক দূর যেতে পারবো এবং আমরা অনেক নতুন নতুন কিছু দিতে পারবো। তো আমি বলবো অবশ্যই ভয়েস রেকর্ড পাঠাও, কারণ এতে শোয়ের ভ্যারাইটি বাড়ে, এতে শো অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে দাঁড়ায়, তাই না? আমাদের মধ্যে রয়েছেন কৃষ্ণা, বিট্টু হালদার, সৃজিতা ঘোষ, এস গেমিং, বিনয় সরকার, আকাশ নস্কর, রাহুল কারার। আমাদের মধ্যে রয়েছেন সৌরভ হালদার, মিনহাজ। আমাদের মধ্যে রয়েছে ঠান্ডা আবহাওয়ায় তোমার কণ্ঠে প্রেতকথার গল্প জাস্ট অ্যামেজিং, বিক্রম দে লিখেছেন নমিতা নাথ। শেষ ঘটনাটা দারুণ ছিল, আমি প্রায় অনেক দিন ধরে প্রেতকথা শুনছি, সব ঘটনাগুলোই ভালো লাগে কিন্তু এই ডানকুনির ঘটনাটা অসাধারণ লেগেছে। এই নমিতা নাথ, ওনার যে ঘটনাটি ভালো লেগেছে সেটা কিন্তু একটি ভয়েস রেকর্ডিং। আমাদের মধ্যে রয়েছেন অচিন্ত মণ্ডল, ভয় পাওয়ার আরেক নাম প্রেত কথা। এক্স্যাক্টলি, শুক্রবার আর রবিবারের রাত মানে ভয় পাওয়ার রাত, কারণ প্রত্যেক শুক্রবার এবং রবিবার রাত ঠিক 10টার সময় প্রেত কথার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং রাত 11টার সময় স্পটিফাইতে প্রেত কথার এপিসোডগুলি অ্যাভেলেবেল হয়ে যায়। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।